হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে ক্লাস 11 তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকো। দেখো, শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যোদল্য 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ উপাধ্যায়ের গোয়ালঘর থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির পুঁথি আবিষ্কার করেন। তো আমরা আলোচনা করছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মধ্যযুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কিন্তু কৃষ্ণলীলা বিষয়ক কাব্যটি বড়ু চণ্ডীদাসের রচনা হলেও এই চণ্ডীদাস সম্পর্কে আবার কিছু সমস্যা দেখা যায়। এখানে আমরা পড়লামই যে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদল্য 1909 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে বাঁকুড়া জেলায় কাকিল্লা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কৃষ্ণলীলা বিষয়ক একখানি প্রাচীন পুঁথি কিন্তু আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কাব্যটি তারই সম্পাদনায় মুদ্রিত আকারে প্রকাশিত হয়। কাব্যের প্রাপ্ত পুঁথিটিতে প্রথম ও শেষ দিকের কিছু পৃষ্ঠা না পাওয়ার কারণে গ্রন্থ নাম, রচয়িতা বা রচনাকাল সম্পর্কে কিছু তথ্য অজানা থেকে যায়। বস্তুত শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদকেরই দেয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কিন্তু কাব্যের বিষয়বস্তু বিচার করে কে দিয়েছেন, সে সম্পাদকেরই দেয়া। প্রাপ্ত পুঁথির ভিতরে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের চিরকুট থাকায় কেউ কেউ মনে করেন পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কিন্তু এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ না থাকায় সম্পাদক প্রদত্ত নামেই এর পরিচিতি। মধ্যযুগের আদিপর্বের বাংলা ভাষায় রচিত এই গ্রন্থটি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়ে থাকতে পারে বলে গবেষকরা অনুমান করেন। সংস্কৃত ভাষায় অভিজ্ঞ কবি বড়ুচণ্ডীদাস, অনন্ত বড়ুচণ্ডীদাস, চণ্ডীদাস ভাগবতাদি পুরাণ, জয়দেবের গীতগোবিন্দ থেকে যেমন অখণ্ড সাহায্য নিয়েছেন, তেমনি লোকজীবন নির্ভর প্রচলিত কাহিনীরও সহায়তা নিয়েছেন। রাধা চরিত্রটির পরিকল্পনাতেও তিনি তার দক্ষতার অনুপম সাক্ষ্য রেখেছেন। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের তাহলে জানতে পারি, একটু এখানে বলি যে প্রধান চরিত্র হচ্ছে তিনটি, রাধা, কৃষ্ণ আর বড়াই। আর অপ্রধান চরিত্র হচ্ছে আয়ন, জটিলা, কুটিলা, যশোদা, নন্দরাজ, গোপীগণ। বিষয়বস্তুটা বললাম যে এর বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রণয় লীলা। এইটা কিন্তু 13টি খণ্ডে এই কাব্যটি বিভক্ত। রাধা চরিত্রটির পরিকল্পনাতেও তিনি তার দক্ষতার অনুপম সাক্ষ্য রেখেছেন। কাব্যে রাধা তার পৌরাণিক পরিচয় তুলে ধরে বারবার কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেছেন। পরিশেষে আত্মসমর্পণ ও বিরাগের বিলুপ্তি, যথার্থ কৃষ্ণপ্রিয়া হয়ে ওঠা, এই সমগ্র বিষয়টিকে কবি সংলাপধর্মী নাটক, আখ্যান কাব্য ও গীতি কবিতার মিশেলে অপূর্ব সুন্দরভাবে গড়ে তুলেছেন। পরবর্তীকালে বৈষ্ণব পদাবলী রাধা চরিত্রের পূর্বাভাস তার অঙ্কিত রাধা চরিত্রে লক্ষ্য করা যায়। সমগ্র কাব্যটি দেখো, এখানে যে আমরা 13টি খণ্ডে বিভক্ত সেটার নামগুলো পেয়ে যাচ্ছি: জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধা বিরহ খণ্ড, এই 13টি খণ্ডে। তো এখানে আমি একটুখানি বলি, জন্মখণ্ডে আছে রাধাকৃষ্ণের জন্মের কথা। তাম্বুল খণ্ডে কৃষ্ণ রাধার কাছে তাম্বুল প্রেরণ করে প্রণয় নিবেদন করেছেন, সেই কথা আমরা পাই। দানখণ্ডে কৃষ্ণ দানী সেজে মথুরার পথে বসে থাকেন এবং বলপূর্বক আলিঙ্গন করেন। নৌকাখণ্ডে আমরা পাই কৃষ্ণ মাঝি সেজে মাঝ দরিয়ায় রাধার সঙ্গে জলক্রিয়ায় লিপ্ত হন। বস্ত্রখণ্ডে রাধা কৃষ্ণকে দিয়ে ভার বহন করিয়েছেন, ছত্রখণ্ড ধরিয়েছেন ছাতা। বৃন্দাবন খণ্ডে রাধার সঙ্গে কৃষ্ণ মিলিত হন। কালিয়া দমন খণ্ডে কালিয়া নাগ দমন ও যমুনা খণ্ডে জলকেলির বর্ণনা রয়েছে। হারখণ্ডে কৃষ্ণ রাধার হার চুরি করে তিরস্কৃত হন। বংশীখণ্ডে বাঁশি চুরিকে কেন্দ্র করে নাটকীয়তা জমে। বানখণ্ডে কৃষ্ণ কর্তৃক নিক্ষিপ্ত মদন বানে রাধা মূর্ছিতা হয়েছেন। রাধা বিরহে রাধা বেদনা অসীম হয়ে উঠেছে। এখানে কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরায় চলে গেছেন। আর এখানে কিন্তু কাহিনীর পরিসমাপ্তি হয়েছে। আমি তোমাদের আগেই বলেছি যে মূল চরিত্র কি কি, দেখো এখানে লেখাই আছে কৃষ্ণ, রাধা, বড়াই। কাব্যটি মূলত উক্তি প্রত্যুক্তিমূলক। এছাড়া কাব্যে
প্রচুর রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যায়। পয়ার ও ত্রিপদী ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রয়োগ লক্ষ্য করা যায়। তো আমরা ছন্দগুলো এখান থেকে পেয়ে গেলাম। অলঙ্কার শাস্ত্রানুসারী উপমা, উৎপ্রেক্ষা, রূপক প্রভৃতি অলঙ্কার ব্যবহারের দৃষ্টান্ত মেলে। বিভিন্ন গ্রামীণ সংস্কার, সামাজিক রীতিনীতিরও পরিচয় কাব্যটিতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তালে আমরা বুঝতে পারছি যে ছন্দের বৈচিত্র্য কিন্তু লক্ষণীয়। যেমন একটুখানি বলি যে একদিনে মনের উল্লাসে সখী মনে রস পরিহাসে আইলা দেবের সুমতি গুণী কংসের আগে নারদমুনি। এখানে ত্রিপদী, পয়ার প্রভৃতি ছন্দের কিন্তু মাধুর্য আমরা লক্ষ্য করি। তার যে অলঙ্কারদি বিশেষ উপভোগ্য, যেমন কৃষ্ণ কর্তৃক রাধার রূপ বর্ণনা, লবলি দল কোমল জুডুয়া দেখিয়া যেন রুচিগম্বল, এরকম। তো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা সমাজ ও ধর্মগত একটা গুরুত্বর কিন্তু উল্লেখ পাই। এই কাব্য থেকে তৎকালীন সমাজ, রাজনীতি, মানুষের আচার আচরণ প্রভৃতির সঙ্গে মানুষের ধার্মিকতার বিশদ পরিচয় পাওয়া যায়। সর্বোপরি বলতে গেলে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলেও এর অশ্লীলতা সম্পর্কে কোনো কোনো সমালোচক কিন্তু তিক্ত মন্তব্য করেছেন। কিন্তু এর জন্য তাকে দোষ দেয়া যায় না, কারণ তিনি যে সময় এটি রচনা করেছেন সেই সময়ের পরিবেশ কিছুটা স্থূল রুচির পরিচয় বহন করে। কিন্তু এই সামান্য ত্রুটিটুকু যদি আমরা বাদ দিই, সেটাকে বাদ দিয়ে কিন্তু সাহিত্যের ইতিহাসে এটা একটা অনবদ্য। এই কাব্যটিতে আমরা যেমন ছন্দের ব্যবহার দেখলাম, সেরকম কিন্তু অলঙ্কার দিয়েও প্রয়োগ করা হয়েছে। যেমন লবলি দল কোমল, যেটা বললাম, জুডুয়া দেখি আজেহ রুচিগম্বল, শরদ উদিত চান্দ বন্দ কমল, চরণ থলকমল মন্থর গমনে ইত্যাদি কিন্তু বাক্যের মধ্য দিয়ে অলঙ্কারের ইঙ্গিত কিন্তু আমরা এখানে পাই। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে এত অবধি আলোচনা করলাম শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। নেক্সট ভিডিওতে আরও তোমাদের সাথে আমি আলোচনা করব। আর যেগুলো খণ্ডগুলো আমি কিছুটা জাস্ট টাচ করে গেলাম, যদি সেগুলো আরও বিশদে জানতে চাও তো কমেন্ট বক্সে আমাকে জানিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।